আসসালামু আলাইকুম। ট্রাইডুড ফুলফিলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আইএইচএস ফি অথবা ইমিগ্রেশন হেলথ সারচার্জ ফি কিভাবে রিফান্ড করবেন এই ভিডিওতে সেটা স্টেপ বাই স্টেপ দেখাবো। আইএইচএস ফি রিফান্ড পেতে পারেন আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন অথবা পিএসডব্লিউ তে থাকেন অথবা অন্য যে কোনো ধরনের স্কিল ওয়ার্কার ভিসা অথবা অন্য কোনো ভিসায় থাকেন এবং আপনি কেয়ারে অন্তত 6 মাস কাজ করেন 16 ঘন্টা এভারেজ। এই বিষয়গুলো আমি এখানে লিখে রেখেছি। আপনি যদি স্টুডেন্ট ভিসায় থাকেন এবং কেয়ারে কাজ করেন আপনি আইএইচএস ফি রিফান্ড পেতে পারেন। আপনি যদি পিএসডব্লিউ তে থাকেন অথবা অন্য কোনো স্কিল ওয়ার্কার ভিসায় থাকেন অথবা অন্য যে কোনো ভিসায় থাকেন এবং আপনি কেয়ার সেক্টরে অথবা মেডিকেল রিলেটেড যে কোনো একটা সেক্টরে এনএইচএস রিলেটেড যে কোনো একটা সেক্টরে 16 ঘন্টা এভারেজ যদি কাজ করেন এবং সেটা যদি 6 মাস করে থাকেন তাহলে আপনি আইএইচএস ফি রিফান্ড পেতে পারেন এবং সেই রিফান্ডটা দেয়া হয় 6 মাস এর ভিত্তিতে। মনে করুন আপনি স্টুডেন্ট ভিসায় আসছেন, আসার পরে আপনি কেয়ারে কাজ করলেন আহ, সপ্তাহে 20 ঘন্টা করে অথবা 16 ঘন্টা করে, অথবা কোনো সপ্তাহে আপনি করলেন 20 ঘন্টা, কোনো সপ্তাহে 10 ঘন্টা, কোনো সপ্তাহে 17 ঘন্টা, কিন্তু গড় হিসাবে আপনি 16 ঘন্টা বা তার বেশি কাজ করেছেন কেয়ারে, তখন আপনি আইএইচএস ফি রিফান্ড পেতে পারেন। আপনি যদি 1 বছর কাজ করেন অথবা 2 বছর কাজ করেন অথবা 3-5 বছর কাজ করেন তাহলে আপনি রিফান্ড পাবেন 6 মাস অন্তর অন্তর। আপনি প্রথমে 6 মাসের জন্য অ্যাপ্লিকেশন করবেন। 6 মাসের রিফান্ড যদি আপনি পেয়ে যান তারপরে পরের 6 মাসের জন্য অ্যাপ্লিকেশন করবেন। এরকম 6 মাস করে আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে একটার পর আরেকটা। তো এই অ্যাপ্লিকেশন করার জন্য আপনার যা যা ডকুমেন্ট লাগবে সেটা হচ্ছে আপনার কন্ট্রাক্ট লাগবে। যে কোম্পানিতে আপনি কাজ করছেন সেই কোম্পানির কন্ট্রাক্ট পেপারে অবশ্যই আপনি সাইন করে সেই কাজে ঢুকেছেন। সেই কন্ট্রাক্ট পেপারটা লাগবে যেখানে লেখা থাকবে যে আপনি 16 আওয়ার বা 20 ঘন্টা অথবা কত ঘন্টা আপনি কাজ করছেন সেটা লেখা থাকবে এখানে। অথবা আপনি যখন কাজ শুরু করেছিলেন তখন সেই কোম্পানি থেকে আপনাকে যে ওয়েলকাম ইমেইল দিয়েছিল সেখানে যদি আপনার আওয়ার উল্লেখ থাকে যে কত ঘন্টা আপনি কাজ করবেন সেটাও কাজ হবে এখানে ডকুমেন্ট হিসেবে। তো আপনার কন্ট্রাক্ট লাগবে এবং যদি আপনার 0 আওয়ার কন্ট্রাক্টও থাকে তারপরে আপনি অ্যাপ্লিকেশন করতে পারেন এবং অ্যাপ্লিকেশনের শেষের দিকে সেখানে একটা বক্স থাকে সেখানে আপনি ডেসক্রাইব করবেন যে আমি 0 আওয়ার কন্ট্রাক্টে ঢুকেছি কিন্তু আমি 16 ঘন্টা গড় কাজ করেছি সেখানে। তারপর প্রথম ডকুমেন্ট হচ্ছে কন্ট্রাক্ট পেপার। তারপরে হচ্ছে আপনার সবগুলো পে স্লিপ লাগবে। আপনার 6 মাসের পুরো পে স্লিপ লাগবে। যদি আপনি প্রত্যেক মাসে মাসে পে স্লিপ পেয়ে থাকেন তাহলে আপনার 6টি পে স্লিপ, যদি আপনি সপ্তাহে যদি পে স্লিপ পেয়ে থাকেন তাহলে আপনার প্রায় 26টা বা 28টি পে স্লিপ দরকার হবে। আপনি প্রত্যেকটা পে স্লিপ এখানে সাবমিট করতে হবে প্রুফ হিসেবে। তারপরে আপনার লাগবে আইএইচএস নাম্বার। মনে করেন আপনি স্টুডেন্ট ভিসাতে এসে কেয়ারে কাজ করেছিলেন। এখন আপনার স্টুডেন্ট ভিসার সময় আপনি যে আইএইচএস নাম্বার দিয়ে অ্যাপ্লিকেশন করেছিলেন, আইএইচএস এর ফি দেওয়ার পরে যে আপনাকে আইএইচএস নাম্বার দিয়েছিল তারা, সেই আইএইচএস নাম্বারটা লাগবে। মনে করেন আপনি এখন স্টুডেন্ট ভিসা থেকে মুভ হয়ে পিএসডব্লিউ তে চলে আসছেন অথবা অন্য কোনো ভিসায় চলে গেছেন, স্কিল ওয়ার্কারে চলে গেছেন, কিন্তু আপনি আইএইচএস ফি রিফান্ড করতে চাচ্ছেন স্টুডেন্ট ভিসা থাকা অবস্থায় ওই সময়টার, তখন আপনার স্টুডেন্ট ভিসার যে আইএইচএস নাম্বার ছিল সেটি আপনাকে দিতে হবে। এটা হচ্ছে আপনার আইএইচএস নাম্বার। তারপর যে আপনার কোম্পানির নেম এগুলো লাগবে। তো আমি স্টেপ বাই স্টেপ একটা একটা করে দেখাবো। এটা দেখলে আপনারা অবশ্যই জানবেন কিভাবে রিফান্ড করতে হয়। তো প্রথমে আমরা গুগলে গিয়ে আইএইচএস ফি রিফান্ড লিখে সার্চ করতে হবে। আইএইচএস ফি রিফান্ড সার্চ করার পরে প্রথমে যে ওয়েবসাইট আসবে গেট এন ইমিগ্রেশন হেলথ সারচার্জ রিফান্ড, এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে আপনাকে হোম অফিসের ওয়েবসাইটে নিয়ে যাবে gov.uk। তো এখানে আপনারা বিস্তারিত দেখতে পাবেন যে কারা কারা আইএইচএসপি রিফান্ড পাবে। তো এখানে যারা টায়ার 2 কেয়ার ওয়ার্কার অথবা এনএইচএস রিলেটেড যে কোনো একটা স্কিল ওয়ার্কারে আসছেন তারা সরাসরি আইএইচএস ফি রিফান্ড পাবেন অথবা তাদের আইএইচএস ফি দেয়া লাগবে না। কিন্তু যারা সেগুলো ছাড়া স্টুডেন্ট ভিসা অথবা স্পাউস ভিসা, ডিপেন্ডেন্ট ভিসা, অন্য কোনো ভিসা আসছেন অথবা আপনি এখন স্টুডেন্ট শেষ করে পিএসডব্লিউ তে আছেন, আহ, তারপরেও আপনি আইএইচএস ফির অ্যাপ্লিকেশন করতে পারেন, সেটা হচ্ছে সেকেন্ড অপশন। তো এখানে
আমি অ্যাপ্লিকেশন করব একজন স্টুডেন্ট হিসেবে। তো এই স্টুডেন্ট হিসেবে অ্যাপ্লিকেশন করার জন্য আমাকে সেকেন্ড লিঙ্কটা ক্লিক করতে হবে। ইফ ইউ ডু নট হ্যাভ এ টায়ার টু জেনারেল ভিসা or you work in another healthcare sector। তো আমি একজন স্টুডেন্ট, আমার হচ্ছে হেলথ কেয়ার ভিসা নাই। আমি দ্বিতীয়টাতে ক্লিক করলাম, তারপর এই পেজটা আসবে। এখানে তারা কন্টেন্ট দিয়ে দিছে, হু ক্যান গেট এ রিফান্ড ইফ ইউ হ্যাভ এ টায়ার টু ভিসা, ইউ আর মেডিকেল প্রফেশনাল, ইফ ইউ ডু নট হ্যাভ এ টায়ার টু ভিসা or you work in another care sector। আমি হচ্ছে শেষেরটা ক্লিক করেছিলাম, এই পেজটা আসছে। এখানে ডেসক্রিপশন দেয়া আছে যে আপনি অনলাইনে অ্যাপ্লিকেশন করতে পারবেন। প্রথমটা হচ্ছে আপনি মেডিকেল প্রফেশনাল and you are not eligible for apply for a refund। এটা বোঝাচ্ছে যে আপনি কেয়ার সেক্টরে কাজ করেন কিনা বা কেয়ার ভিসায় আছেন কিনা। যদি আপনি ভিসা না থাকেন তাহলে হচ্ছে এই পুরো অপশনটা আপনার জন্য। ইউ ওয়ার্ক ইন অ্যানাদার কেয়ার রুল। এলিজিবিলিটি প্রথমে বলছে ওয়ার্ক ফর অ্যান এলিজিবল কোম্পানি অর্গানাইজেশন, ফর এক্সাম্পল এনএইচএস ওর কেয়ার কোয়ালিটি কমিশন। তো আপনি যদি যে কোনো একটা কেয়ার কোম্পানিতে কাজ করেন, প্রত্যেকটা কেয়ার কোম্পানি হচ্ছে সিকিউসি অথবা কেয়ার কোয়ালিটি কমিশনের আওতাভুক্ত, আপনি রিফান্ড পাবেন। এ ওয়ার্কড ইন দ্য রুল ফর এট লিস্ট 6 months for average of at least 16 hours a week। আপনাকে 6 মাস অন্তত কাজ করতে হবে এবং গড় 16 ঘন্টা হতে হবে। কোনো সপ্তাহে আপনি 20 ঘন্টা করতে পারেন, কোনো সপ্তাহে 10 ঘন্টা করতে পারেন, কিন্তু আপনার গড় হতে হবে 6 মাসে 16 ঘন্টা প্রত্যেকটা সপ্তাহে। তারপরে এখানে লিখে দিয়েছে you can apply for a refund for 6 month period at a time starting after 31 March 2020। যদি 2020 সালের 31 মাসের পূর্বে আপনি আসেন তাহলে এটা হবে না। আপনি 31 মার্চ 2020 এর পরে যদি আসেন তখন আপনি অ্যাপ্লিকেশন করবেন 6 মাস অন্তর অন্তর, 6 মাসের হিসাবে। তারপরে ডিপেন্ডেন্ট, আপনি যদি সাকসেসফুল হন এই রিফান্ডে, আপনার ডিপেন্ডেন্ট সবাইকে অ্যাড করতে পারেন, তারাও তাদের আইএইচএস ফি সব টাকা রিফান্ড পাবে। অ্যাপ্লাই অনলাইন, আপনার কি কি লাগবে? ইওর এনএইচএস নাম্বার ফর পিরিয়ড ইউ আর ক্লেইমিং ফর। এনএইচএস নাম্বারটা লাগবে যে সময়টার আপনি অ্যাপ্লিকেশন করছেন। তো আমি অ্যাপ্লিকেশন করছি আমার স্টুডেন্ট ভিসার, আমি এখন পিএসডব্লিউতে, কিন্তু আমি অ্যাপ্লিকেশন করব আমার স্টুডেন্ট ভিসার আইএইচএস ফির। ন্যাশনাল ইন্স্যুরেন্স নাম্বার, আপনার ইন্স্যুরেন্স নাম্বার লাগবে, ইমেল অ্যাড্রেস লাগবে, দ্য নেম অফ অর্গানাইজেশন ইউ ওয়ার্ক ফর, আপনার কোম্পানির নাম লাগবে যেখানে কাজ করেন আপনি। দ্য আইএইচএস নাম্বার অফ এনি ডিপেন্ডেন্ট ইউ আর অ্যাপ্লাইং ফর, যদি ডিপেন্ডেন্ট এড করেন এখানে তাহলে ডিপেন্ডেন্টের আইএইচএস নাম্বার লাগবে। এ কপি অফ ইউর এমপ্লয়মেন্ট কন্ট্রাক্ট, আপনার কন্ট্রাক্ট লাগবে অথবা হচ্ছে কত ঘন্টা কাজ করেন এটা উল্লেখ করার যে কোনো একটা ডকুমেন্ট লাগবে আপনার কোম্পানি থেকে, অথবা হচ্ছে কোনো একটা ইমেইল, এরকম কিছু লাগবে। কপিস অফ ইউর পে স্লিপ ফর 6 months ইউ আর ক্লেমিং ফর, আপনার 6 মাসের পে স্লিপ লাগবে। তারপরে আপনি স্টার্ট নাও এখানে ক্লিক করবেন। স্টার্ট নামে ক্লিক করার পরে হ্যাজ দ্য অ্যাপ্লিকেশন পেইড অ্যান ইমিগ্রেশন হেলথ সারচার্জ ফর দ্য কারেন্ট ভিসা, আপনি কি এইচএস ফি দিয়েছেন যে ভিসার জন্য আপনি অ্যাপ্লিকেশন করছেন, যে যে সময়টার জন্য আপনি অ্যাপ্লিকেশন করছেন ওই সময়কার যে ভিসায় আপনি ছিলেন সেটার আইএইচএস ফি দিয়েছেন কিনা? ইয়েস। সেকেন্ড অপশন, হোয়াট টাইপ অফ ভিসা ডাজ দ্য অ্যাপ্লিক্যান্ট হোল্ড, এখন কোন ধরনের ভিসায় আপনি ছিলেন যখন এই সময়টার জন্য আপনি অ্যাপ্লিকেশন করছেন আইএইচএস ফি রিফান্ড। প্রথমটা হচ্ছে টায়ার টু স্কিল ওয়ার্কার ভিসা, তো আমার স্কিল ওয়ার্কার ভিসা নাই, আমি একজন স্টুডেন্ট ছিলাম। টায়ার 5 গভর্নমেন্ট অথরাইজড এক্সচেঞ্জ মেডিকেল ট্রেনিং ইনিশিয়েটিভ, এগুলো আমার নাই। আদার ভিসা, আমি এখন পিএসডব্লিউতে আছি। এজ দি অ্যাপ্লিক্যান্ট হেড জব ইন হেলথ কেয়ার সোশ্যাল কেয়ার, হেলথ অ্যান্ড সোশ্যাল কেয়ার, ইয়েস আমার কাজ ছিল। ডিড দ্য অ্যাপ্লিক্যান্ট ওয়ার্ক ইন দ্য হেলথ অ্যান্ড সোশ্যাল কেয়ার জব ফর 6 months or more, 6 মাস অথবা তার বেশি কাজ করেছে কিনা? ইয়েস। When working in the health and social care job, was the applicant working an average of 16 hours or more per week, 16 ঘন্টা বা তার বেশি কাজ করেছে কিনা? ইয়েস। সবগুলো ইয়েস দেওয়ার পরে এখানে আসবে যে ইউ ক্যান কন্টিনিউ উইথ ইউর অ্যাপ্লিকেশন, কন্টিনিউ। তারপর হচ্ছে অ্যাপ্লিক্যান্টস নেম, আপনি নাম দিবেন, আমার নাম আমি এখানে দিলাম। গিভেন নেমস মানে আপনার প্রথম নাম, ফ্যামিলি নেম আপনার শেষ নাম, কন্টিনিউ। ডেট অফ বার্থ, এখানে দিলাম আমার ডেট অফ বার্থ। কন্টিনিউ। তারপর হচ্ছে অ্যাপ্লিক্যান্টস ন্যাশনাল ইন্স্যুরেন্স নাম্বার,
আপনার ন্যাশনাল ইন্স্যুরেন্স নাম্বার আপনার সব পে স্লিপের মধ্যে লেখা আছে, অথবা হচ্ছে আপনার যে কোনো একটা কাজে যেতে হলে আপনার ন্যাশনাল ইন্স্যুরেন্স নাম্বার লাগে, অবশ্যই আপনার জানা আছে এটা। এখানে আপনার ইন্স্যুরেন্স নাম্বার লিখবেন। তারপরে কন্টিনিউ এ ক্লিক করবেন। কন্টিনিউ এ ক্লিক করার পরে এই পেজটা আসবে। What's the IHS reference number for the IHS payment the application is the applicant is applying for a reimbursement for? তো আপনার IHS নাম্বার এখানে দিবেন। এটা শুরু হবে এরকম IHS দিয়ে, তারপরে কয়েকটা নাম্বার থাকবে এখানে। IHS নাম্বারটা আপনি কিভাবে পাবেন? যখন আপনি স্টুডেন্ট ভিসার জন্য অ্যাপ্লিকেশন করেছিলেন, অথবা আপনার প্রথম ভিসার জন্য অ্যাপ্লিকেশন করেছিলেন, অথবা যে ভিসায় থাকাকালীন সময়ের আপনি রিফান্ড করতে চাচ্ছেন, সেই ভিসার অ্যাপ্লিকেশন করেছিলেন, তখন আপনাকে আইএইচএস নাম্বার দিয়েছিল আইএইচএস ফি দেওয়ার জন্য। যদি আপনার কাছে ওটা না থাকে, আপনি আপনার ইমেইল চেক করতে পারেন। আপনার ইমেইলে গিয়ে আইএইচএস লিখে সার্চ দিবেন, তখন আপনার আইএইচএস নাম্বারটা আপনি খুঁজে পাবেন। তো এখানে আপনার আইএইচএস নাম্বার লিখবেন। এটা আমি হাইড করে দিচ্ছি আমার আইএইচএস নাম্বার। তারপরে কন্টিনিউ এ ক্লিক করবেন। এরপরে আসবে এখানে হোয়াটস দ্য অ্যাপ্লিক্যান্টস ইমেইল অ্যাড্রেস। আপনার ইমেইল অ্যাড্রেস দিয়ে দিবেন। আমি দিয়ে দিচ্ছি আমার ইমেইল অ্যাড্রেস। তারপরে কন্টিনিউ এ ক্লিক করবেন। কন্টিনিউ এ ক্লিক করার পরে এই পেজটা আসবে। হোয়াটস দ্য অ্যাপ্লিক্যান্টস ফোন নাম্বার। আপনার ফোন নাম্বার দিবেন। আমি দিয়ে দিচ্ছি আমার ফোন নাম্বার এখানে। কন্টিনিউ এ ক্লিক করার পরে এই পেজটা আসবে। ডু ইউ ওয়ান্ট টু add any dependents who have paid an immigration health surcharge? যদি আপনার সাথে ডিপেন্ডেন্ট থাকে, তাহলে আপনি ইয়েস এ ক্লিক করবেন। কন্টিনিউ এ ক্লিক করবেন। এখানে আপনার ডিপেন্ডেন্টের ডিটেইলস দিবেন, গিভেন নেম, ফ্যামিলি নেম, ডেট অফ বার্থ, আইএইচএস নাম্বার, এটসেট্রা দিয়ে তারপরে কন্টিনিউ করবেন। তো আমার স্টুডেন্ট ভিসায় আসার সময় ডিপেন্ডেন্ট ছিল না, এজন্য আমি এখানে নো দেব। What's the starting date of the 6-month employment period for applicants is claiming for? এটা হচ্ছে গুরুত্বপূর্ণ। আপনি কেয়ারে শুরু করেছিলেন যেই দিন থেকে কাজ, অথবা হচ্ছে আপনার পে স্লিপে যেদিন থেকে কাজ দেয়া আছে যে এই দিন থেকে আমার কাজ শুরু, সেই প্রথম দিন আপনি এখানে দিবেন। তো আমি আগে 2 বার অ্যাপ্লিকেশন করে 2 বারের রিফান্ড পেয়ে গেছি। আমার 3 নাম্বার রিফান্ড আমি এখানে ক্লিক করছি। 21/8/2024। আপনি যখন এই নাম্বারটা এখানে দিবেন, ডেট, মান্থ, ইয়ার, এটা আপনি যে কোনো একটা স্ক্রিনশট নিয়ে অথবা যখন কোনো একটা জায়গায় লিখে রাখবেন। আপনি নেক্সট যখন অ্যাপ্লিকেশন করবেন, তখন এই ডেট থেকে আপনার হিসাব শুরু হবে। এখানে আমি কন্টিনিউ করলাম। Would the applicant like to subscribe to get a reminder email when they may be able to reapply? এটাতে ইয়েস দিয়ে দিবেন। কন্টিনিউ। তারপরে আপনার এমপ্লয়ারের নাম কি? আপনি যে কোম্পানিতে কাজ করেন সেই কোম্পানির নাম দিবেন এখানে। আপনার কোম্পানির প্রথম শব্দটাই লিখলেই এখানে নামটা চলে আসবে। তো আপনি আপনার কোম্পানির নাম দিয়ে দেবেন এখানে। কোম্পানির নাম দেওয়ার পরে এই পেজটা আসবে কন্টিনিউ করার পরে। হোয়াটস দ্য অ্যাপ্লিক্যান্টস জব টাইটেল? তো আপনি দিবেন কেয়ার সাপোর্ট ওয়ার্কার। আপনি যে রুলে আছেন সেই রুলটা দিবেন ওই কোম্পানিতে। হেলথ কেয়ার সাপোর্ট ওয়ার্কার। এখানে হচ্ছে চেক করার জন্য দিয়েছে যে আপনার কোম্পানির সবকিছু ঠিক আছে কিনা। ডাজ দ্য অ্যাপ্লিক্যান্ট হ্যাভ অ্যানাদার জব? আপনি কি অন্য কোনো জব করেছিলেন কিনা এই জবের পাশাপাশি হেলথ এন্ড কেয়ারে? তো আমি অন্য কোনো জব করিনি, একটাই করেছি। কন্টিনিউ। তারপরে বলছে যে আপলোড এভিডেন্স, আপনাকে প্রমাণ দিতে হবে যে আপনি কাজ করেছেন। তো আমি সিলেক্ট করেছিলাম 21/8/24।
টু 20 February 25। এই যে ডেটটা দিছে এটা একটা স্ক্রিনশট নিয়ে আপনি রাখবেন, কারণ নেক্সট অ্যাপ্লিকেশন করার সময় এই ডেটের পরের ডেট থেকে আপনি শুরু করতে হবে। যদি এই ডেটের আগের ডেট অথবা এই ডেট থেকে শুরু করেন পরের অ্যাপ্লিকেশন, তাহলে আপনাকে রিফিউজ করে দিবে, রিফান্ড রিজেক্ট করবে। এটা স্ক্রিনশট আমি নিয়ে নিছি। ওকে, এখন কি কি এভিডেন্স দিতে হবে আপনাকে? প্রথমটা হচ্ছে রেঞ্জ অফ পে স্লিপস ফর এভরি ডে ইন দ্য 6 month পিরিয়ড দ্য ক্লেম ইজ বিং মেড। আপনাকে পে স্লিপ দিতে হবে 6 মাসের। যদি প্রত্যেক মাসে মাসে পে স্লিপ পেয়ে থাকেন তাহলে 6টা পে স্লিপ এখানে দিবেন, অথবা যদি সপ্তাহে সপ্তাহে পে স্লিপ পেয়ে থাকেন তাহলে আপনাকে প্রায় 26 বা 28 সপ্তাহ পে স্লিপ দিতে হবে। আপনার এই যে ডেট শুরু হয়েছে 21 অগাস্ট 24, 21 তারিখের আপনি 1 সপ্তাহ বা 2 সপ্তাহ আগ থেকে পে স্লিপ দিবেন, তখন হচ্ছে তাদের সুবিধা হবে। 20 ফেব্রুয়ারি একেবারে কাছাকাছি না নিয়ে 20 ফেব্রুয়ারি থেকে আরো 2-1 সপ্তাহ অ্যাডভান্স 2-1 সপ্তাহ দিয়ে পে স্লিপ দিবেন এখানে এক্সট্রা। এরপরে ডকুমেন্ট হচ্ছে কন্ট্রাক্ট অফ এমপ্লয়মেন্ট হুইচ শোজ এন এভারেজ অফ 16 আওয়ার্স অর মোর পার উইক। আপনার কন্ট্রাক্ট দিতে হবে, এখানে এটা দিয়ে দিচ্ছি। টু হেল্প আস উইথ দ্য ক্লেম দ্য অ্যাপ্লিক্যান্ট শুড মেক শিওর টু আপলোড পে স্লিপস বিফোর এন্ড আফটার দ্য ডেট পিরিয়ড। এই ডেটের আগের পে স্লিপ এবং পরের পে স্লিপটা আপনি অ্যাড করবেন তাদের সুবিধার জন্য। আপনার এই ডকুমেন্টগুলোতে কি কি থাকবে? এমপ্লয়ির নেম থাকতে হবে, এমপ্লয়ারের নাম থাকতে হবে, ন্যাশনাল ইন্স্যুরেন্স নাম্বার থাকতে হবে, পে ডেট থাকতে হবে, এমপ্লয়মেন্ট স্টার্ট ডেট থাকতে হবে, কন্ট্রাক্টেড আওয়ার্স থাকতে হবে। এগুলো আপনার পে স্লিপের মধ্যে আছে এবং কন্ট্রাক্টের মধ্যে আছে। তারপরে এভিডেন্স যেগুলো আপনি দিবেন সেগুলো ক্লিয়ার হতে হবে, ডেসক্রিপটিভ হতে হবে। আপনি যখন হচ্ছে পে স্লিপ সেভ করবেন তখন এই ফরম্যাটে পে স্লিপটা সেভ করে রাখবেন। মনে করেন আপনি 9 জানুয়ারি 2023 থেকে শুরু করেছেন এই পে স্লিপ, এরকম আপনি দিয়ে দিবেন পে স্লিপ ড্যাশ 09/01/23, তারপরে ড্যাশ দিয়ে আপনার এই সপ্তাহের শেষের ডেটটা দিবেন 15 জানুয়ারি 23, 15/01/23 ডট পিডিএফ, এরকম নাম দিয়ে আপনি সব পে স্লিপগুলো সেভ করে রাখবেন আগে। তারপরে আপনার ফাইল হতে পারে জেপিজি, জেপিইজি, পিএনজি, বিএমপি, পিডিএফ, যে কোনো ধরনের ফাইল হলে হবে। আপনার প্রত্যেকটা ফাইল 2 MB এর ছোট হতে হবে। আপনার যে কন্ট্রাক্ট যেটা দিবে এটা হচ্ছে 3-4 পেজের একটা কন্ট্রাক্ট থাকে, এটার সাইজ অনেক লম্বা হয়ে যায়, অনেক বড় হয়ে যায়, আহ, প্রায় 5-6 MB থাকে। তখন এটাকে আপনি কমিয়ে 2 MB-তে নিয়ে আসতে হবে। 2 MB-তে কিভাবে আনবেন? আনতে হলে আপনি জাস্ট গুগলে সার্চ করবেন এরকম রিডিউস ফাইল পিডিএফ সাইজ। এরকম সার্চ করলে এখানে অনেকগুলো ওয়েবসাইট আছে, আপনি যে কোনো একটা ওয়েবসাইটে গিয়ে আপনার ফাইলটা আপলোড করলে তারা অটোমেটিকলি এটা ছোট করে দেবে। যখন দেখবেন যে 2 MB এর বেশি হয়ে যাচ্ছে তখন আপনি সেটাকে, এখানে এডিট করার অপশন আছে, আপনি ফাইলের রেজলিউশন আর কিছু কমিয়ে 2 MB এর নিচে নিয়ে আসবেন। এখানে আপলোড ফাইল, আমি সবগুলো ফাইল আপলোড দিয়ে দেব। ফাইল আপলোড দেওয়ার জন্য আমার এখানে সব ফাইল আগে থেকে রেডি করে রাখা আছে। এটা হচ্ছে আমি ফোল্ডার রেডি করে রাখছি, আমার সব পে স্লিপ এক জায়গায় রাখা আছে। তো আমি 21 অগাস্ট 24 থেকে শুরু করব। এই সবগুলো পে স্লিপ আমি একটা ফোল্ডারে নিয়ে একসাথে জমা করে রেখেছি আগে। পে স্লিপের আগে আমাকে কন্ট্রাক্ট আপলোড দিতে হবে, আমার কন্ট্রাক্ট এখানে সেভ করা আছে। এই হচ্ছে আমার সবগুলো ফাইল, সরি। এটা হচ্ছে আমার ফাইলের ফোল্ডার, এখানে আমার সব ফাইল এক জায়গায় সেভ করে রাখা। আর এখানে হচ্ছে আমি আমার যে তারিখ থেকে অ্যাপ্লিকেশন করছি সেই তারিখ থেকে শুরু করে যে পে স্লিপ গুলো আছে সেগুলো একটা ফোল্ডারে নিয়ে রাখছি। এখান থেকে আমি প্রথমে আমার কন্ট্রাক্টটা আপলোড করে দেব। আমি এখানে কন্ট্রাক্ট সেভ করে রাখছি, এই হচ্ছে আমার কন্ট্রাক্ট, এটা আমি আপলোড করব।
তারপরে আমার সবগুলো পে স্লিপ এই ফাইলের মধ্যে রাখা আছে 21 অগাস্ট থেকে 20 ফেব্রুয়ারি সবগুলো প্লেস আমি একসাথে আপলোড করে দেব। ওকে, আমি আপলোড ফাইলে ক্লিক করে কন্ট্রাক্টটা আপলোড করে দিলাম। হচ্ছে আমার কন্ট্রাক্ট আপলোডেড। তারপরে আমার সব পে স্লিপ একসাথে আপলোড করব। চুজ ফাইল, এখান থেকে 21 অগস্ট টু 20th ফেব্রুয়ারি 2025, সিলেক্ট অল, ওপেন। এই হচ্ছে আমার সব পে স্লিপ। টোয়েন্টি ওয়ান অগস্ট 24 20 ফেব্রুয়ারি 25। এই হচ্ছে আমার সবগুলো ফাইল, এখানে প্রায় 28 পিডিএফ ফাইলস। সব প্রমাণ আপলোড করে দিলাম। তারপরে কন্টিনিউ এ ক্লিক করব। এখানে বলছে would you like to add extra information about gaps in the applicant's employment or working arrangement? আপনি কোনো এক্সট্রা ইনফরমেশন এখানে অ্যাড করতে চাচ্ছেন কিনা। যেরকম আছে ম্যাটারনিটি প্যাটার্নিটি লিভ, অ্যারেঞ্জমেন্ট টু কোভিড-19, সিকনেস, সেলফ আইসোলেশন, এরকম যদি আমি ছুটি নিয়ে থাকেন এগুলো অ্যাড করতে পারেন। এক্সট্রা ইনফরমেশন আমি বলছিলাম যে আপনার যদি কন্ট্রাক্ট না থাকে, কন্ট্রাক্ট পেপার ফর্মাল কোনো কিছু না থাকে, তাহলে আপনাকে এক্সট্রা ইনফরমেশনে গিয়ে এখানে ডিটেলস লিখতে পারেন। আপনি ওয়েলকাম ইমেইলে যদি আপনার কন্ট্রাক্টে আওয়ার লেখা থাকে সেটা এখানে দিয়ে দিতে পারেন ওয়েলকাম ইমেইলটা পিডিএফ হিসেবে আপলোড করার পরে। অথবা হচ্ছে যদি আপনার কন্ট্রাক্টের মধ্যে 0 আওয়ার কন্ট্রাক্ট থাকে কিন্তু আপনি কাজ করেছেন 16 ঘন্টা তার বেশি, এখানে এক্সট্রা ইনফরমেশন আপনি ডেসক্রাইব করে দিবেন সবকিছু যে আমি 16 ঘন্টা বা তার বেশি কাজ করেছি কিন্তু আমার কন্ট্রাক্টের আওয়ার ছিল 0 আওয়ার্স। তখন তারা এখান থেকে ইনফরমেশন নিয়ে বুঝতে পারবে আপনার বিষয়টা। তারপরে আমার এখানে কোনো কিছু বলার নাই, আমার সব প্রমাণ টমাণ সবকিছু দিয়ে দিয়েছি। আপনি কন্টিনিউ এ ক্লিক করব। কন্টিনিউ এ ক্লিক করার পরে সবকিছু এখানে আসছে ইনফরমেশন চেক করার জন্য, সব চেক করে নিলাম। তারপরে যদি কন্টিনিউ এ ক্লিক করেন আপনার সাবমিট হয়ে যাবে। সাবমিট অ্যাপ্লিকেশন ডিক্লারেশন, আপনি ডিক্লারেশন দিবেন যে আপনি এখানে ভুয়া কোনো কিছু করছেন না। যদি আপনি এখানে ফেক কোনো ডকুমেন্ট আপলোড দেন অথবা কোনো স্ক্যামিং কাজ করেন তাহলে আপনাকে ব্লক করা হবে। তাদের যে ন্যাশনাল ফ্রড ইনিশিয়েটিভ অথবা হচ্ছে ফ্রড প্রিভেনশন যে এজেন্সিগুলো আছে দেশের, সেগুলোর কাছে আপনার ইনফরমেশন চলে যাবে। তখন আপনি অনেক বড় বিপদে পড়বেন যদি আপনি ভুয়া কোনো কিছু দেন এখানে। ডিক্লারেশনে অ্যাকসেপ্ট এন্ড সেন্ড, এটা হচ্ছে আমার রেফারেন্স নাম্বার দিছি, আপনি রেফারেন্স নাম্বারটা এখানে স্ক্রিনশট দিয়ে দিবেন। আর হচ্ছে আপনার এই যে সময়টা ক্লেমিং পিরিয়ড এটা আপনি স্ক্রিনশট নিয়ে রাখবেন। যদি আপনি 6 মাসের রিফান্ড পেয়ে যান তারপরে 6 মাস অ্যাপ্লিকেশন করতে গেলে এই ডেটটা আপনার প্রয়োজন হবে। 20 তারিখের পর থেকে আপনি অ্যাপ্লিকেশন করতে হবে। এই ডেটটা আপনি হচ্ছে ইমেইলের মধ্যে পাবেন না বা অন্য কোথাও পাবেন না। এটা আপনাকে মনে রাখতে হবে বা স্ক্রিনশট নিয়ে রাখতে হবে। তো এই হচ্ছে পুরো সাবমিশন প্রসেস। এরপরে আপনার ইমেইল যাবে, ইমেইলে আপনাকে দিবে যে অ্যাপ্লিকেশন সাবমিটেড হয়েছে, আপনার রেফারেন্স নাম্বার হচ্ছে এটা। তারপরে প্রায় 3-4 সপ্তাহ যাবে, আপনাকে ইমেল দেবে সাকসেসফুল হয়েছে কিনা। এই হচ্ছে আইএইচএস ফি আপনি কিভাবে রিফান্ড পাবেন এর প্রসেস। ধন্যবাদ সবাইকে দেখার জন্য। যদি প্রয়োজন মনে হয় আপনার বন্ধুদের সাথে বা যার এরকম আইএইচএস ফি রিফান্ড প্রয়োজন তাকে শেয়ার করতে পারেন। ধন্যবাদ সবাইকে।